উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ডাক্তার জাহিদ জানান, সুস্থভাবে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন খালেদা জিয়া। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তার দেশে ফেরার তারিখ নির্ধারণ হবে। এই সফরের মধ্য দিয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে 7 বছর পর দেখা হতে যাচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। লন্ডনে পৌঁছে সরাসরি হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে খালেদা জিয়ার। বড় ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনে কিছুদিন থাকার পর যাবে যুক্তরাষ্ট্রে। মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। 7 জানুয়ারি ইনশাল্লাহ রাত 10টায় কাতার আমিরাতসে এর আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে উনি ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা, দোহা, লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাল্লাহ উনি যাবেন। লন্ডন ক্লিনিক বলে একটা অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে, এটাও NHS-এর অধীনে এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দুদকের 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। এরপর থেকেই খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার এবং দল থেকে একাধিকবার দাবি জানানো হচ্ছিল। 2020 সালের মার্চে তৎকালীন সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। কারামুক্তির পর থেকে খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় থাকলেও এ সময় তাকে একাধিকবার জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তারপরও তার বিদেশে চিকিৎসার দরজা উন্মুক্ত হচ্ছিল না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন 6 আগস্ট খালেদা জিয়া মুক্তি পান। এর পরপরই তার বিদেশ যাত্রা নিয়ে প্রস্তুতি শুরু হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গত 15 বছরে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাদের গ্রেপ্তারের আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল তাদের গ্রেপ্তার করে 12 ফেব্রুয়ারি হাজির করতে বলেছেন। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপন করা হয় আওয়ামী লীগ সরকারের মেয়াদে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গুমের অভিযোগের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে তথ্য প্রমাণ উত্থাপন করে প্রসিকিউশন। গুমের সংস্কৃতি নামক এক ভয়াবহ সংস্কৃতির মাধ্যমে বছরের পর বছর অসংখ্য মানুষকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন, হত্যা এবং তাদেরকে সমস্ত স্বাধীনতা বঞ্চিত করার যে অপরাধ, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত অপরাধ এবং বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনেও এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সেই অপরাধটা সংগঠিত হয়েছিল তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে, পরিকল্পনায়, এবং সেই সময়ে সরকারের যে সমস্ত বাহিনীগুলো ছিল, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা বাহিনী, তারা সবাই এগুলোর সাথে বিভিন্ন এই বাহিনীর কিছু কিছু সদস্য যাদেরকে প্রলোভন দেখিয়ে, প্রমোশনের লোভ দেখিয়ে, বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে, নানানভাবে পুরস্কৃত করে পদক দিয়ে তাদেরকে দিয়ে এই সংঘবদ্ধ সিস্টেম্যাটিক ওয়াইড স্প্রেড এই অপরাধগুলো করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার অনুরোধ জানায় প্রসিকিউশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের এই আদেশ দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জনগণের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকেই ঠিক করতে হবে রাজনীতি করার অধিকার তারা রাখে কিনা।
এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশের মানুষ আর অতীতের মতো দুঃশাসন চায় না। সন্ধ্যায় জামায়াত ইসলামের পীরপুর পূর্ব থানা আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা চুরি করে দেশের সম্পদ পাচার করেছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান জামায়াতের আমির। এই আবু সাইদ থেকে শুরু করে রিয়া পর্যন্ত যারা মারা গেলেন, তারা কি দোষ করেছিল এই সরকারের কাছে? এমনকি এতটা তারা কঠিন হয়ে উঠলেন যে শুধু জমিনের বাহিনীগুলোকেই নয়, আকাশে বাহিনী পাঠিয়ে আকাশ থেকে গুলি করে তারা মানুষ খুন করলেন। এটা কি আসলে একটা যুদ্ধ চলছিল? তাহলে যুদ্ধ হলে কার বিরুদ্ধে? যদি এটা যুদ্ধ না হয় তাহলে আকাশ পথে এই হামলা কেন? জমিনেই বা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কিনা পয়সার অস্ত্র আর বুলেট জনগণের বুকে কেন? তাহলে তারা এটাকে যুদ্ধ হিসেবেই নিয়েছিলেন, ক্ষমতায় টিকে থাকার যুদ্ধ। তো যে দল জনগণের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই দল ঠিক করুক যে আদৌ বাংলাদেশে তারা কোনো রাজনীতি করার অধিকার রাখে কি না। ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানিয়েছেন কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বলেন, ৩ মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে। রাকিব হাসানের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রক্তাক্ত হয় ঢাকার পিলখানা বিডিআর সদর দপ্তর। বিডিআর বিদ্রোহে নিহত হন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরেন 55 জন। রাজধানীর রাওয়া ক্লাবে মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সবাই সেই দিনের দুরূহ স্মৃতিচারণ করেন বেঁচে ফেরা মানুষগুলো। চরমভাবে নির্যাতিত করে রক্তাক্ত করলো এবং আমাকে গলা টিপে তারা হত্যা করছিল। সেই মৃত্যুর কাছ থেকে আমরা ফিরে এসেছি। 15 বছর পর গত ডিসেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে গঠন করা হয় 7 সদস্যের স্বাধীন তদন্ত কমিশন। সঠিক বিচার না হওয়ার আক্ষেপ নিয়ে কিভাবে দিন পার করছেন স্বজন হারানোরা, তা তুলে ধরেন শহীদ পরিবারের স্বজনরা। একটা মানুষও তো প্রতিবাদ করলো না আমাদের বাবার হত্যার সময়। তখন তারা যদি প্রতিবাদ করতো, এতগুলো অফিসার তো আসলে নৃশংসভাবে হত্যাকাণ্ডে মারা যেত না। পরে কমিশনের সভাপতি মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান বলেন, 3 মাসের মধ্যে প্রদান করা হবে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন। জানান, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ফেরত না পাঠায়, তবে দেশটির অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে বলেও জানান কমিশন সভাপতি। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে, হাজারো শহীদ ও আহতদের স্বীকৃতি ঘোষণাপত্রে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের আরেকটি রিপোর্ট। ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ এবং জুলাই বিপ্লব ঘোষণায় জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ছাত্র সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে, হাজারো শহীদ ও আহতদের স্বীকৃতি ঘোষণাপত্রে থাকতে হবে। আমরা এই সিন্ডিকেটের উৎখাত চাই। সমাবেশে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে বিজ্ঞ রাজনীতিবিদদের তরুণ প্রজন্মের বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলম। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দুমাত্র চিন্তা করে যে তারা
বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। এদিকে বিকেলে রেল ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন হচ্ছে। জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফয়জুল কবির সাহেব এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম স্যার। এখন পর্যন্ত গণ অভ্যুত্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 826 জন শহীদ ও আহত প্রায় 11,000। আগামী সপ্তাহে গেজেট প্রকাশ হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট চালু করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানী আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরে ডিবি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সাধারণ পোশাক পরে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এখন থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না। সাইদুর রহমান আবিরের আরেকটি রিপোর্ট। রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে গোয়েন্দা পুলিশ সাদা পোশাকে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবে না। ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল নামে কিছুই থাকবে না বলেও জানান তিনি। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্তের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। এর আগে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের জানান, মেশিন রিডেবল পাসপোর্টের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সরকার পুরোপুরি ই পাসপোর্ট চালু করতে চায়। আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশে পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি। আগামী 31 জানুয়ারির মধ্যে ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করছেন তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তা না হলে 31শে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অসংখ্য ভক্ত, শুভানুধ্যায়ী, সহকর্মী ও স্বজনদের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায় নিলেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নবাব খ্যাত অভিনেতা প্রবীণ মিত্র। সোমবার প্রিয় মানুষটিকে শেষবারের মতো একনজর দেখতে বিএফডিসিতে ছুটে আসেন তার নিকটাত্মীয় ও দীর্ঘদিনের সহকর্মীরা। এফডিসি প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে সহকর্মীদের ফুলের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন রূপালী পর্দার শক্তিমান অভিনেতা প্রবীণ মিত্র। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্রের চলচ্চিত্রের অভিষেক ঘটে জলছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। ক্যারিয়ারের শুরুতে কয়েকটি সিনেমায় নায়ক হিসাবে কাজ করলেও পরে চরিত্র অভিনেতা হিসাবে দর্শকপ্রিয়তা পান। দীর্ঘ 5 দশকে এই যাবৎ 4 শতাধিক সিনেমাতে অভিনয় করে বার্ধক্যতে এসেও অভিনয় করার প্রতি অন্যরকম এক আক্ষেপ ছিল গুণী এই অভিনেতার। এভাবে একের পর এক কালজয়ী নান্দনিক ও বাণিজ্যিক সফল ছবির মধ্য দিয়ে অভিনেতা প্রবীণ মিত্র পৌঁছে যান শীর্ষ অভিনেতার কাতারে। এসব কালজয়ী সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার সহ আজীবন জাতীয় সম্মাননা। 1943 সালে 18 আগস্ট কুমিল্লায় জন্মগ্রহণ করা প্রবীর কুমার মিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে মুসলমান ধর্মগ্রহণ করেন। সে সময় প্রবীর মিত্রের নাম হাসান ইমাম দেওয়া হলেও কেবলমাত্র জনপ্রিয়তার তুঙ্গে থাকায় ঢাকা পড়ে যায় প্রবীণ মিত্রের আসল নামটি। গুণী এই শিল্পী দীর্ঘদিন রোগ ভোগের পর অবশেষে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অসংখ্য ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চিরতরে না ফেরা দেশে পাড়ি জমান তিনি। প্রিয় এই মানুষটিকে একনজর দেখার জন্য এফডিসিতে আনা হলে মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে ভারী।
যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যাই। রবি ঠাকুরের অমর বাণীটি ভাস্বর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। আর তাই সতীর্থ নির্মাতা এবং চলচ্চিত্র শিল্পীরা বললেন, বাংলা চলচ্চিত্রের প্রবীর মিত্রের শূন্যস্থান কখনোই পূরণ হবার নয়। কিভাবে টাইমিংগুলো মেনটেন করতে হয়, সবসময় বসে বসে রাত্রে সকাল বিকাল দুপুর সবসময় ভালো ভালো উপদেশ দিতেন। মাঝে মাঝে ক্ষোভ হতো যে দাদা এত বৈচিত্র্যমুখী চরিত্র অভিনয় করছে, আমরা কোনো সেই চরিত্রগুলি পাচ্ছি না। স্বজনরা জানান, বার্ধক্যে এসেও অভিনয়ের প্রতি প্রবল ইচ্ছা ছিল তার, কিন্তু অসুস্থতার কারণে সেটি আর হলো না। যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন। এই সময়টা যেই সময় উনি কাজ করতেন, অভিনয় করতেন। একজন সরল মনের মানুষ ছিল এবং চাইতো যে সবার সাথে মিশে একটা সুন্দর পরিবেশে উনি কাজ করে যাবেন। প্রবীর মিত্রের বিদায় বেলায় নামি দামি শিল্পীদের অনুপস্থিত থাকাটা যেন বেদনার বলে মনে করছেন শিল্পী ও কলাকুশলীরা। একটা পরিবারের মতো, এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা। আমাদের বেসিক্যালি যদি আমরা বলতে চাই যে আমরা একটা ইউনিটি ফ্যামিলি, আসলে আমরা ইন্ডাস্ট্রিতে কেউ ফ্যামিলি না। প্রজন্মের পর প্রজন্ম তারা তার অভিনয় দেখেছেন এবং তাকে স্বীকৃতি দিয়েছেন যে সে আমাদের খুব প্রিয় একজন শিল্পী। এমন একজন শিল্পী খুঁজে পাওয়া যাবে না যে প্রবীর মিত্রকে ভালোবাসে। প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে তাকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন। উনি সর্বক্ষণই নামাজ, রোজা এবং আপনার ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা শেষ করে দ্বিতীয় নামাজে জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হয় চ্যানেল আইতে এবং সেখান থেকে রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন হাসান ইমাম নামের অভিনেতা প্রবীর মিত্র। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাকে বিদেশে বাংলাদেশের প্রচার ও দেশের শিল্প খাতে আরও বেশি বিনিয়োগ আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজার ঊর্ধ্বতন কর্মকর্তারা বার্ষিক প্রতিবেদন জমা দিতে এলে তিনি এ নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বেবজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থনৈতিক কূটনীতি পরিচালনার জন্য একটি দল তৈরি করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। বেবজা নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলন এবং বারবার পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। গত 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে 135 মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে। আরও বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বলে তিনি প্রধান উপদেষ্টাকে জানান। ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.89%, যা নভেম্বরে ছিল 11.38%। অর্থাৎ নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমেছে 0.49%। সাধারণ খাতে কিছুটা মূল্যস্ফীতি কমলেও ডিসেম্বর মাসে খাদ্য খাতে পুরোপুরি স্বস্তি ফিরে আসেনি। এক বছরের ব্যবধানে গত বছরের ডিসেম্বরে যে খাদ্যপণ্য 100 টাকায় কেনা গেছে, একই পরিমাণ খাদ্যপণ্য কিনতে এখন 12 টাকা 92 পয়সা বাড়তি খরচ করতে হচ্ছে ভোক্তাদের। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে বিবিএস এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি কমলেও বছর বছর বিবেচনায় মূল্যস্ফীতি বেড়েছে। 2023 সালের ডিসেম্বর মাসের তুলনায় গত ডিসেম্বর মূল্যস্ফীতি বেড়েছে 1.48% পয়েন্ট। 2023 সালের ডিসেম্বরে মূল্যস্ফীতি ছিল 9.41%। মেট্রো রেলে সব ধরনের যাত্রী সেবায় ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সুবিধা 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সোমবার এনবিআর এর দ্বিতীয় সচিব ব্যারিস্টার মোহাম্মদ বদরুজ্জামান মুন্সির সই করা এ সংক্রান্ত বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে বলা হয়, মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। মেট্রো রেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রো রেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। চট্টগ্রাম আদালতে হত্যা, মাদক চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার 1911টি নথির কেস ডকেট বা সিডির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
নথিগুলোর খোঁজ না পাওয়ায় রবিবার নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া। জিডিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে 28 থেকে 30টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে রাখা 1911টি মামলার নথি হারানোর ঘটনায় থানায় জিডি করা হয়েছে। জিডির তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু, চাকসু ও রাকসুর ছাত্র রাজনীতি সংস্কার নিয়ে জাতীয় সংলাপ হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যানারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে আলোচক হিসেবে ছিলেন ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, জাবির ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা সহ আরো অনেকে। জুলাই গণঅভ্যুত্থানের আগে যে বড় একটা সংকট ফেস করেছি এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ, রক্তদান, সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে। আমরা চাই না যে আর আমাদেরকে সেই আন্দোলন করতে হোক, রক্ত দিতে হোক, জীবন দিতে হোক। যার কারণে আমরা মনে করি যে এই আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, জাতিকে নতুন করে পথ দেখিয়েছে শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির একটা পরিবর্তন হোক। জানাবো অর্থ ও বাণিজ্য সংবাদ। আকিজ মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 162 জন নিয়মিত শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে 1 বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মনোনীত করেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এছাড়াও আকিজ আনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ারা বেগম, নির্বাহী পরিচালক সাজমিন সুলতানা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আকিজ মনোয়ারা ট্রাস্ট দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণ, শিক্ষা, দুর্যোগকালীন সহায়তা এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করে আসছে। বুড়িগঙ্গা বাঁচাও, পুরান ঢাকার পরিবেশ রক্ষা করি, মাদক মুক্ত সমাজ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরান ঢাকার গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা প্রভাতী সংঘের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, শেখ ফজলুর রহমান বকুল, ব্যবস্থাপনা পরিচালক বিক্রমপুর স্টিল লিমিটেড, মোহাম্মদ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক বুড়িগঙ্গা প্রভাতী সংঘ। এ সময় বক্তারা বলেন, পুরান ঢাকার মানুষ বিভিন্নভাবে অবহেলিত। বক্তব্যে আরও তুলে ধরা হয়, পুরান ঢাকার জমির খাজনা দীর্ঘদিন ধরে সরকার নিচ্ছে না। এতে করে পুরান ঢাকার মানুষ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ভবন নির্মাণ, ক্রয় বিক্রয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। পুরানো ঢাকা একেবারে অবহেলিত, সেই কারণে পুরানো ঢাকার নেতা কে কোন